দুইটি মেয়েকে অপহরণ এবং একটি মেয়েকে খুন করা হয়। কে বা কারা করে সেই কাজ? পুলিশ এটা তদন্ত চালাতে থাকে। এই গল্পটিতে পুলিশকে ছাড়া সবাইকেই তোমার সাসপেক্ট বলে মনে হতে পারে, কিন্তু আসল খুনিকে সেটা সিনেমার শেষের দিকে গিয়ে বুঝতে পারবে। আর এই কেসটি এসে পৌঁছে স্পেশাল একটা ডিপার্টমেন্টে। বলছিলাম হিট দ্য ফার্স্ট কেস সিনেমাটার কথা। তো কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটি মেয়েকে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছিল, আর তার পাশে থেকে আহাজারি করছিল আরেকটা ছেলে। ওর নাম বিক্রম। আসলে সে একজন ক্রাইম ইনভেস্টিগেটর, আর সে কাজ করে হিট ডিপার্টমেন্টে। এই মেয়েটিকে আর বিক্রমেরই বা কে হয়, আর কেনই বা এই মেয়েটিকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেটা একটু সামনের দিকে গিয়েই তোমরা জানতে পারবে। ঠিক তখনই বিক্রম চোখ খোলে। আসলে আগে ঘটে যাওয়া তার সাথে কিছু স্মৃতি মনে পড়ে গেছিল তার। একটা ডাক্তার এখানে বিক্রমের চেক আপ করছিল। ওর নাম রূপা। তখন রূপা বিক্রমকে বলে, তোমার ছোট ছোট কাজগুলো তোমার অতীতকে তোমাকে মনে করিয়ে দেয়, আর তোমার এই অবস্থা হয়ে যায়, যার কারণে তোমার রক্তচাপ বেড়ে যায়, আর এই জন্যই তোমার হৃৎপিণ্ডেও সমস্যা হয়। তাই তোমাকে তোমার ওই হিট ডিপার্টমেন্টটা ছাড়তে হবে। কিন্তু বিক্রম বলে, আমার তার ওই ডিপার্টমেন্ট ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তুমি আমাকে কিছু ঔষধ লিখে দাও, বাকিটা আমিই দেখে নেব। তখন রূপা বলে, কোনো ঔষধেই কাজ হবে না বিক্রম। বিক্রম চলে যাওয়ার সময় বলে যে এসব তুমি গোপনীয় রেখো। বিক্রম ওকে এমন কথা বলার কারণ হচ্ছে সে একজন ফরেন্সিক ডাক্তারকে ভালোবাসে। ওর নাম নেহা, আর রূপা হলো নেহারই ফ্রেন্ড। এই জন্য বিক্রম ওকে এগুলো গোপন রাখতে বলছিল। এর পরপরই বিক্রম যায় নেহার সাথে দেখা করার জন্য। তখনই নেহা বলে, রূপা কল করেছিল আমাকে। আচ্ছা, তোমার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে জেনেও কেন তুমি এই চাকরিটা করছো? এই চাকরিটা তুমি ছেড়ে দাও, ছেড়ে দিলেই বা কী হবে? তখন বিক্রম বলে, এই চাকরিটা আমার অতীতের সাথে জড়িত আছে, আমি চাকরিটা ছাড়তে পারবো না। তখন নেহা বলে, বিক্রম আমি তোমাকে হারাতে চাই না, তুমি আমার কথাটা একবার চিন্তা করেই দেখো। কিন্তু বিক্রম কিছুতেই চাকরিটা ছাড়বে না বলে জানিয়ে দেয়। তখন নেহা বলে, আচ্ছা চাকরিটা ছাড়বে না ঠিক আছে, তবে কয়েকদিনের ছুটি তো নিতেই পারো। কিন্তু বিক্রম এতেও রাজি হয় না। আর এই ব্যাপারটাতে তো দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আর তারপর অনেক রেগে মেগে বিক্রম সেখান থেকে চলে যায়। যদিও এখান থেকে রাগ করে চলে যায় বিক্রম, তারপরে বাড়িতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখে, আর নেহার কথা চিন্তা করে সে ছুটিটা নিতে চায়। তারপর পরে অফিসে সে 6 মাসের ছুটির জন্য আবেদন করে। ওর বসের নাম ছিল বিশ্বনাথ। তখন সে বলে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খুনিদেরকে দমন করা, আর তার মাঝে তুমি 6 মাসের ছুটি চাচ্ছ? তখন বিক্রম বলে, স্যার আমার ব্যক্তিগত সমস্যার জন্যই চাচ্ছি, আমি শারীরিকভাবে একদমই সুস্থ নই, এই জন্য এই ছুটিটা আমার খুবই প্রয়োজন। তখন বিশ্বনাথ বলে, তোমাকে ছুটিটা দিচ্ছি ঠিকই, তবে আমাদের যদি কোনো জরুরি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমাকে আসতে হবে। তখন বিক্রম হা বলে সেখান থেকে চলে আসে। এর পরের সিনে একটি মেয়েকে দেখানো হয়। ওর নাম প্রীতি। সে বাড়ি থেকে অনেক সাজুগুজু করে বের হয়, আর যাওয়ার সময় বাবাকে বলে যায় যে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাচ্ছি। এটা বলেই গাড়ি নিয়ে প্রীতি বের হয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে প্রীতির মনে পড়ে যে ফোনটা তো সে বাসায় রেখে এসেছে। এরপরে ফোনটা নেওয়ার জন্য আবারও বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু কিছু দূর আসার পরে ওর গাড়িটি নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ একা একা দাঁড়িয়ে থাকলে ওই রাস্তা দিয়ে ইব্রাহিম নামের এক পুলিশ অফিসার যাচ্ছিল। প্রীতিকে দেখেই ইব্রাহিম গাড়িটি সাইড করে দাঁড়ায়, আর প্রীতির কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি একা দাঁড়িয়ে আছো কেন? তখন প্রীতি সবকিছু খুলে বলে ইব্রাহিমকে। তারপর ইব্রাহিম বলে, চলো আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসছি। কিন্তু প্রীতি কোনোভাবেই পুলিশের গাড়িতে করে যেতে চায় না। এরপর ইব্রাহিমের থেকে ফোনটা চেয়ে নিয়ে প্রীতি ওর বাবার সাথে কথা বলে। বাবাকে সে সবকিছু খুলে বলে এবং লোকেশনটা জানায় যে কোথায় ওর আসতে হবে। এরপর ইব্রাহিম সেখানে প্রীতিকে একা রেখেই চলে যায় পুলিশ স্টেশনে। এখানে ইব্রাহিম একটা ফাইল নিয়ে এসেছিল, কিন্তু অফিসার যে ফাইলটি চেয়েছিল এটা সেই ফাইল না। আসলে সেখানকার কেরানি ভুলে এই ফাইলটা ধরিয়ে দিয়েছিল ইব্রাহিমকে। এর জন্য ইব্রাহিম ওই ফাইলটা আনার জন্য আবারও রওনা দেয়। ইব্রাহিম যাওয়ার সময় দেখে প্রীতির রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি নীল রঙের গাড়িওয়ালার সাথে কথা বলছিল। ইব্রাহিম মনে করেছিল যে এটা তার বাবাই। তারপর ইব্রাহিম আবারও চলে আসে পুলিশ স্টেশনে, আর ওই ফাইলটি নিয়ে আবারও সে ব্যাক করতে থাকে। প্রতিমধ্যে সে প্রীতির বাবাকে দেখে গাড়িটা থামায়। তখন প্রীতির বাবাকে গিয়ে বলে যে কি হয়েছে। বাবা বলে যে কিছুক্ষণ আগে আমার মেয়ে এখান থেকে আমাকে কল করেছিল। ইব্রাহিম বলে যে হ্যাঁ, ওটা আমার ফোন থেকেই করেছিল, কিন্তু আমি তো একটু আগে প্রীতিকে একটা নীল রঙের গাড়িতে থাকা একটা লোকের সাথে কথা বলতে দেখেছিলাম, আমি তো মনে করেছি সেটাই আপনি। তখনই প্রীতির বাবা বাসায় ফোন করে এবং প্রীতি বাড়িতে গিয়েছে কিনা সেটা জানতে চায়। প্রীতির মা বলে, না এখনও বাসায় আসেনি প্রীতি। তখন ইব্রাহিম বলে, টেনশন করেন না, হয়তো বা বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে গেছে, সন্ধ্যার মধ্যে ঠিক বাসায় চলে আসবে, আর যদি না আসে তখন আমাকে একটু জানিয়েন। এই কথা বলেই ইব্রাহিম সেখান থেকে চলে যায়। তার 2 দিন পরে প্রীতির বাবা মা ইব্রাহিমের কাছে আসে আর বলে, আজকে 2 দিন হয়ে গেল আমার মেয়ে বাসায় ফিরেনি। ওই দিন যদি আপনি ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিতেন আর ওকে একা ছেড়ে না যেতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না আমাদের। তখন ইব্রাহিম বলে, আপনার মেয়েকে বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য গাড়িতে উঠতে বলেছিলাম,
কিন্তু আপনার মেয়ে পুলিশের গাড়িতে উঠবে না বলে জানিয়ে দেয় আমাকে। তো এতে আমি আর কি করব? যান আপনি কনস্টেবলের কাছে গিয়ে একটা মিসিং ডায়েরি করেন। এর পরপরই প্রীতির বাবা মা একটা নিখোঁজ রিপোর্ট লেখায় আর ইব্রাহিম তদন্ত করা শুরু করে দেয়। ওই রাস্তার একটি টোল বুথ থেকে ইব্রাহিম 5টা থেকে 6টা পর্যন্ত সকল সিসিটিভি ফুটেজ নিয়ে নেয় আর সেটা চেক করে, কিন্তু কোনো রকমের কোনো নীল রঙের গাড়ি সে দেখতে পায় না। তারপর ইব্রাহিম যখন অফিসে আসে তখন তার সিনিয়র অফিসার বিশ্বনাথকে দেখতে পায়। প্রীতির বাবা মার সাথে খারাপ ব্যবহার করার জন্য ইব্রাহিমকে সাসপেন্ড করা হয়। আর শেষবারের মতো তুমিই প্রীতিকে দেখেছিলে, তার মানে তুমিও একজন সাসপেক্ট। তো যখনই তোমাকে ডাকা হবে ঠিক সময় মতো তুমি চলে এসো। এরপর কেটে যায় 2 মাস। হঠাৎ একদিন বিক্রমের কাছে সিন্ধে নামের একজনের কল আসে। তখন সে জানায় নেহা নিখোঁজ হয়ে গেছে। এই কথা শুনে যেন বিক্রমের পায়ের নিচের মাটি সরে যায় আর তাদের একসাথে কাটানো স্মৃতিগুলো মনে পড়ে যায়। পরদিনই বিক্রম চলে আসে তার সিনিয়র অফিসার বিশ্বনাথের কাছে আর নেহার কেসটা তাকে দেওয়ার জন্য বলে। কিন্তু বিশ্বনাথ বলে অলরেডি অভিনাশ এই কেসটা নিয়ে কাজ করছে, তো এটা তোমাকে কিছুতেই দেওয়া যাবে না। বিক্রম অনেক করে রিকোয়েস্ট করে স্যারকে যেন কেসটা ওকে দেয়, কিন্তু বিশ্বনাথ কোনোভাবেই মানে না, কারণ অভিলাষ বিক্রমকেও সন্দেহের তালিকায় রেখেছিল। সেখান থেকে অনেক রাগান্বিত হয়ে চলে আসে বিক্রমকে সন্দেহের তালিকায় রাখার পরও সে থেমে নেই। সে নেহার নিখোঁজ হওয়া নিয়ে তদন্ত করছে। বিক্রমের বেস্ট ফ্রেন্ড রোহিত সবসময় বিক্রমের সাথেই থাকতো আর ওরা একই ডিপার্টমেন্টেই কাজ করত। একদিন রাত্রেবেলা বিক্রম আর রোহিত যায় নেহার বাড়িতে তদন্ত করার জন্য। নেহার ঘরটা তল্লাশি করে বিক্রম তেমন কিছুই পায় না, কিন্তু সেখানে গিয়ে আজব রকমের একটা সেন্ট পায়। পরদিনই সে চলে আসে ফরেন্সিক ডাক্তার সিন্ধের সাথে দেখা করার জন্য। সেখানে এসেই গত 3 মাসে নেহার সামলানো সকল কেস সম্পর্কে জানতে চায়। বিক্রমের চাহিদা মোতাবেক সব ফাইলগুলো এনে দেয় সিন্ধে। এরপরে বিক্রম আর রোহিত মিলে নেহার গত 3 মাসে যে কেসগুলো সামলেছিল ওগুলো দেখতে শুরু করে। দেখতে দেখতে বিক্রমের নজরে পড়ে প্রীতি নামের একটি মেয়ের কেস, যে 2 মাস আগে নিখোঁজ হয়েছিল। আর এই কেসটি সামলাচ্ছিল নেহাই। আর নেহাও ঠিক প্রীতির মতো একইভাবে উধাও হয়ে গেছে। তো বিক্রম মনে মনে ভাবে যে ওই 2 জনের অপহরণকারী একজনই, আর এই জন্য সেই কেসটি নিয়ে জানতে শুরু করে। তারপর খোঁজ নিয়ে জানতে পারে তার ডিপার্টমেন্টে থাকা শ্রীনিবাস এই কেসটি নিয়ে আছে। তারপর বিক্রম আর রোহিত যায় শ্রীনিবাসের সাথে কথা বলার জন্য। বিক্রম তাকে জিজ্ঞেস করে ঘটনাস্থান থেকে কোনো প্রমাণ পেয়েছো তুমি? তখন শ্রীনিবাস বলে হ্যাঁ, গাড়ি থেকে কিছু তুলা পেয়েছিলাম আর গাড়ির পাশে একটি ছোট সুইও পেয়েছিলাম। সাথে সাথে সেগুলো ফরেন্সিক ডাক্তারের কাছে দিয়ে দিয়েছিলাম, কিন্তু তাতে প্রীতির কোনো রক্তের ডিএনএ পাওয়া যায়নি। এরপরেই বিক্রম চলে যায় সিনিয়র অফিসার বিশ্বনাথের কাছে আর বলে প্রীতির কেসটা তাকে হস্তান্তর করে দেওয়ার জন্য। আর বলে তুমি এই কেসটা নিতে চাচ্ছ, এটার জন্য আমি অনেক খুশি, আর এই কেসটা তোমাকে হস্তান্তর করে দেওয়া হবে। তারপর রোহিতকে নিয়ে বিক্রম কেসটা তদন্ত শুরু করে দেয়। সেদিন ইব্রাহিমের ফোন থেকে প্রীতি লাস্ট কল করেছিল তার বাবাকে। এই জন্য বিক্রম চলে আসে ইব্রাহিমের সাথে দেখা করার জন্য। তারপর ইব্রাহিমের সাথে তার বাড়িতে যায় সার্চ করার জন্য। ওর বাড়িতে নিয়ে যাওয়ার সময় ইব্রাহিম বলে যে স্যার, আমার স্কুটারটা সারতে দিয়েছি, তো যাওয়ার সময় ওটা নিয়ে গেলে ভালো হবে। মেকানিকের দোকানে দাঁড়ায় আর স্কুটারটা নিয়ে ওর বাসায় যায়। সেখানে গিয়ে ওর গোটা বাড়ি সার্চ করেও কিছুই পায় না বিক্রম। আর তারপর সোজা চলে আসে প্রীতির কলেজে। তারপর ওর বন্ধু বান্ধবের সাথে কথা বলে জিজ্ঞাসাবাদ করতে থাকে প্রীতির সম্পর্কে। প্রীতির ফ্রেন্ড অজয় আর সান্ধিয়া বলে নিখোঁজ হওয়ার আগের দিন প্রীতি আমাদের সাথে পার্টি করে গেছিল, তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগই হয়নি ওর। তারপর বিক্রম জিজ্ঞাসা করে আচ্ছা, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে কারো বাবার কি নীল রঙের কোনো গাড়ি রয়েছে? তখন ওরা বলে যে না, আমাদের কারো কাছেই কোনো নীল রঙের গাড়ি নেই। এর পরপরই বিক্রম তাদের ডিএনএ পরীক্ষা করার জন্য কিছু নমুনা সংগ্রহ করে। তারপর বিক্রম চলে আসে প্রীতির বাড়িতে। ওর বাবা মার সঙ্গে প্রীতির নিখোঁজ হওয়া নিয়ে কথা বলতে এসেছিল। তখন ওরা বলে যে আমরা প্রীতির আসল বাবা মা নই। প্রীতির আসল বাবা মা যে কে সেটা কেউই জানে না। প্রীতিকে একটা অনাথ আশ্রম থেকে নিয়ে তার ভাই শিবা আমেরিকায় চলে যায়। কয়েক বছর আগে সেখানে তার ভাই ও ভাবি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে প্রীতি তাদের কাছেই থাকে। আর প্রীতি যেদিন নিখোঁজ হয় সেদিন বাড়িতে বলে গিয়েছিল যে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাচ্ছে। আর পথে ওর গাড়িটা নষ্ট হয়ে যাওয়াতে ইব্রাহিমের ফোন থেকে কল দিয়ে ওকে নিয়ে আসার জন্য বলে। তখন বিক্রম জিজ্ঞাসা করে আচ্ছা, প্রতিবেশীর সাথে ওর কেমন সম্পর্ক? ওদের প্রতিবেশী শিলার সাথে প্রীতির খুব ভালো সম্পর্ক ছিল। এরপর ওরা শিলার কাছে যায় এবং প্রীতির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। শিলা বলে প্রীতির সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, আর একসাথে ওরা দুজনে একটা খাবার বিষয়ক ব্লগও চালাতো। আর প্রীতি নিখোঁজ হওয়ার আগের দিনও তার সাথে দেখা হয়েছিল। এর পরপরই শিলা এবং প্রীতির বাবা মার ডিএনএ টেস্ট করার জন্য কিছু স্যাম্পল নিয়ে নেয়। তারপর চলে যাওয়ার সময় বিক্রম জিজ্ঞাসা করে যে আপনার ভাই আর ভাবি তো কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তবে যুক্তরাষ্ট্রে থাকা ওনাদের ধন সম্পদ কী করেছেন? তারা বলে প্রীতির 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সেগুলো আমরাই দেখতাম, কয়েক মাস আগে সবকিছু তার নামে স্থানান্তরিত হয়েছে। এই কথাটা শুনে বিক্রমের প্রীতির বাবা মার উপর আরও বেশি শক হয়ে যায়। এরপরে সেদিন রাত্রেবেলাতেই বিক্রম, রোহিত আর স্বপ্নে একটা বারে যায়।
আসলে এইবারটাই প্রীতি শেষবারের মতো এসেছিল। বিক্রম রোহিতকে বাইরে ডেকে বলে ক্লাবের সকলের উপরে নজর রাখতে, আর বলে যদি কোনো রকম সন্দেহ হয় তাহলে আমাকে জানাবি, আর এখানে থাকা সকল সিসিটিভি ফুটেজও সংগ্রহ কর। এর পরপরই বিক্রম একটি ওয়েটারকে বাইরে ডাকে, আর তাকে প্রীতির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে বিক্রমকে ধাক্কা দিয়ে ওয়েটারটা পালাতে যায়। তখন সাথে সাথেই বিক্রম আর রোহিত ওই ওয়েটারের পেছনেই যায়। তারপর অনেকক্ষণ ওকে তাড়া করার পরে চলে আসে একটা গুদামের মধ্যে, সেখানে এসেই ধরে ফেলে ওকে। তখন ওই ওয়েটারকে জিজ্ঞাসা বলে যে কোথায় রেখেছিস তুই? ওয়েটারটা বলে স্যার আমার পকেটে। বিক্রম অবাক হয়ে জিজ্ঞাসা করে কোন পকেটে? তখন ওয়েটার বলে স্যার আমার প্যান্টের পকেটে। বিক্রম তার পকেটে হাত দিয়ে দেখে ওর পকেটে গঞ্জিকা। এরপরে সেই ওয়েটারটাকে বিক্রম প্রীতির ছবি দেখায় এবং বলে যে দেখ একে তুই চিনোস? ওয়েটারটা বলে না স্যার, পার্সোনালি চিনি না, তবে ক্লাবে উনি প্রত্যেক দিনই আসতো প্রায়। এর পরের সিনেই দেখা যায় বিক্রম আবারও যায় প্রীতির বাবা মার সাথে দেখা করার জন্য, আর প্রীতির সেফ রিটার্নের জন্য একটা যজ্ঞের আয়োজন করতে বলে। সেই পূজাটায় আপনার বন্ধুবান্ধব, প্রীতির বন্ধুবান্ধব এবং এলাকার সবাইকে দাওয়াত করবেন, আর তার একটি তালিকা রোহিতকে দিয়ে দিবেন। বিক্রম এই পুজোটি এই জন্যই করতে বলেছিল যেন সে জানতে পারে যে খুনিটা কে। খুনটা যে করেছে সে অবশ্যই তো এই পুজোতে আসবে না, আর তখনই তাকে ধরতে পারবে ওই লিস্ট দেখে দেখে। আর যদিও সে সাহস করে আসে তবে কোনো না কোনো চিহ্ন সে রেখেই যাবে। এর পরের দিনই শুরু হয়ে যায় পূজাপাঠ। বিক্রম বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সেই পূজাটা চলতে থাকলে হঠাৎই শিলা সেখানে দৌড়ে চলে আসে, আর বিক্রমকে তাড়াতাড়ি ওর সাথে আসতে বলে। তখন শিলার সাথে তাড়াহুড়ো করে বিক্রম সেখানে যায় এবং তার ঘরের সামনে একটা নোট দেখতে পায়। সেই কাগজটায় যা লেখা ছিল, ডেড বডি ইজ ইন ফ্রন্ট অফ রাজু গেস্ট হাউস, আর নিচে বিক্রমের নাম। এই ব্যাপারটা দেখে অনেক ঘাবড়ে যায় বিক্রম। সে চিন্তা করতে থাকে এটা কার লাশ হতে পারে, প্রীতি নাকি নেহার। এগুলো ভাবতে ভাবতে বিক্রম সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরেই আমরা মুভির ফার্স্ট সিনটা দেখতে পাই। বিক্রমের সাথে যে মেয়েটি বসে আছে এর নাম সুস্মিতা। সুস্মিতা হলো বিক্রমের ছোট বোন। কিন্তু কিছু নরপিশাচ বিক্রমের সামনেই সুস্মিতাকে পুড়িয়ে মেরে ফেলে, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম। তারপর পরই বিক্রমের জ্ঞান ফিরে হসপিটালের বেডে। বিক্রম যখন ওর রুম থেকে বের হয়ে যাচ্ছিল তখনই অভিলাষ ওকে আটকায়, আর তাকে সন্দেহ করার কারণে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। আর এটার জন্য বিক্রম আর অভিলাষের মধ্যে এক পর্যায়ে মারামারির সৃষ্টি হয়ে যায়। তখনই সেখানে এসে পৌঁছে সিনিয়র অফিসার বিশ্বনাথ। দুজনকে এখানে এসে থামায়। তারপর বিক্রমকে বলে তাড়াতাড়ি রাজু গেস্ট হাউসের পাশে চলে যাও। তখন বিক্রম চলে যায় রাজু গেস্ট হাউসের কাছে। এখানে অলরেডি রোহিত আর কিছু পুলিশ মিলে সেই জায়গাটি সার্চ করছিল। অনেক খোঁজাখুঁজির পরে কোনো প্রকার কোনো ডেড বডি এখানে পাওয়া সম্ভব হয়নি। বিক্রম বলে সন্দেহকারীদের গাড়ির টায়ার, বাইকের টায়ার এবং জুতার নমুনা এখানকার মাটির সাথে মিলিয়ে নিস, আর সকলের নাম্বার ট্র্যাক করে দেখিস যে কেউ এখানে এসেছিল কিনা। তারপর পরই বিক্রম আর রোহিত চলে আসে আবারও শিলার বাড়িতে, আর ওকে জিজ্ঞাসা করে যে এই নোটটি সে কীভাবে খুঁজে পেয়েছিল। শিলা কিভাবে নোটটি খুঁজে পেয়েছিল সেটাই বলছিল। ঠিক তখনই বিক্রমের নজর পড়ে যায় একটি ড্রয়িংয়ের ওপর। বিক্রম জিজ্ঞাসা করে এটা কি তোমার ড্রয়িং? শিলা বলে হ্যাঁ। তারপর সেই ড্রয়িংটির একটা ছবি তুলে নেয় বিক্রম, আর চলে আসে ফরেন্সিক ল্যাবে। আসলে সে এখানে এসেছিল কারণ সে জানতে চাইছিল ওই নোটের লেখা আর ছবিতে ব্যবহার করা স্ট্রোক একই রকম কিনা। তখন সিন্ধা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে জানায় যে 100% মিল আছে, তবে এটা বলা অসম্ভব যে দুইটা একই জনই লিখেছে কিনা। তবে স্ট্রোক দেওয়ার সিস্টেম একদম 100% কারেক্ট। তারপর পরে বিক্রম চলে আসে শিলার বাসা সার্চ করার জন্য। ওর গোটা বাড়ি সার্চ করেও শিলার বাড়িতে তেমন কিছুই পায় না। যখন বিক্রম শিলার বাড়ি থেকে বের হয়ে আসে তখনই বিক্রমের নজরে পড়ে একটি কাভার দিয়ে ঢাকা গাড়ির ওপর। বিক্রম ওই গাড়ির কাভারটি খুলে দেখতে পায় এটা একটা নীল রঙের গাড়ি। বিক্রম গাড়িটি সার্চ করে আর নোটের কিছু স্যাম্পল খুঁজে পায়। এরপরে সাথে সাথেই শিলাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। বিক্রম শিলাকে জিজ্ঞাসা করে প্রীতি আর নেহার সাথে কি করেছো তুমি, কোথায় রেখেছো তাদের? শিলা বলে নেহাকে স্যার, আমি তো নেহার সম্পর্কে কিছুই জানি না। তখন শিলা একটি কথা স্বীকার করে যে হ্যাঁ স্যার, ওই নোটটি আমিই লিখেছিলাম, কিন্তু প্রীতির নিখোঁজ হওয়ার সাথে আমি কোনোভাবেই জড়িত নই। তখন বিক্রম জিজ্ঞাসা করে তাহলে নোটটি তুমি কেন লিখেছে? শিলা বলে স্যার আমি ডিভোর্সি, এ কারণে কলোনির কেউই আমার সাথে কথাবার্তা বলে না, একমাত্র প্রীতিই আমার সাথে ভালো ব্যবহার করতো এবং কথাবার্তা বলতো। আর প্রীতি নিখোঁজ হওয়ার পর থেকে আমি খুবই একা হয়ে যাই। এই কারণেই আমি চেয়েছিলাম কোনো রকমের কোনো একটা প্রমাণ দিয়ে কলোনির সবার মন জয় করে নিতে, কিন্তু বিক্রম কোনোভাবেই শিলার কথা বিশ্বাস করে উঠতে পারে না। এজন্য শিলাকে নিয়ে যায় লাই ডিটেক্টর টেস্ট করানোর জন্য। এখানে সে ডাক্তার জানা যে শিলা সব সত্য কথাই বলছিল। আমার মনে হয় না ওই কেসের সাথে কোনোভাবে জড়িত আছে। এর পরপরই রোহিত একটা খবর নিয়ে আসে, রাজু গেস্ট হাউসের পিছনে আসলে পচা একটা লাশ পাওয়া গেছে। কিন্তু শিলা বলেছিল যে সে নোটটা লিখেছিল, কিন্তু প্রীতি নিখোঁজ হওয়ার সাথে তার কোনো রকম কোনো সম্পর্কই নেই। তাহলে শিলার নোট অনুযায়ী সেখান থেকে কিভাবে একটা লাশ পাওয়া গেল? সাসপেক্টের উপরে আবারও সাসপেক্ট।
তারপর বিক্রম সেখানে চলে আসে আর সেই লাশটিকে ফরেন্সিক ডিপার্টমেন্টের কাছে পাঠাতে বলে। লাশটি প্রীতির নাকি নেহার এটা জানার জন্য। বিক্রম চলে যায় শিলার কাছে আর বলে, তোমার লেখা নোট অনুযায়ী রাজু গেস্ট হাউসের পিছনে আমরা একটি লাশ পেয়েছি। এখন বলো এই লাশটি প্রীতি নাকি নেহার? যদি সত্যটা না বলো তাহলে শুরু হবে 3rd ডিগ্রি। তখনই রোহিতের কল আসে। তখন রোহিত বলে ওই লাশটি প্রীতির। বিক্রম এটা শুনে খানিকটা শান্ত হয়। এখন মুভিতে আসে সবচেয়ে বড় একটা টুইস্ট। পরদিনই ফরেন্সিক ডাক্তার সিন্ধের কল আসে। প্রীতির ডেড বডিতে 3 জনের ডিএনএ পাওয়া গেছে। প্রীতির নখ থেকে পাওয়া গিয়েছে অজয়ের ডিএনএ, প্রীতির দাঁত থেকে পাওয়া গিয়েছে ওর বাবার ডিএনএ, আর প্রীতির বডি থেকে একটা চুল পেয়েছি, সেটা হলো সরস্বতীর। সরস্বতী হলো সেই মহিলা যিনি অনাথ আশ্রম পরিচালনা করত। এগুলো শুনে বিক্রম বলে, আমার মনে হয় সবাই মিলে ওকে মারার জন্য জোট পাকিয়েছিল। এরপরেই সবাইকে ধরে পুলিশ থানায় নিয়ে আসে আর বিক্রম একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করে। তখন বিক্রম বলে, তোমাদের ডিএনএ পাওয়া গেছে প্রীতির ডেড বডিতে, তোমরা সবাই মিলে জোট পাকিয়েছ আর প্রীতিকে মেরেছ। তখন সবাই একটি কথাই বলে, আমরা কেন মারতে যাব প্রীতিকে, আমরা প্রীতিকে খুন করিনি। আর এই ব্যাপারগুলোতে বিক্রমের মাথা অনেক খারাপ হয়ে যায়। রোহিতকে বলে, এদের মধ্যে তো কোনো রকম উদ্দেশ্যই খুঁজে পাচ্ছি না, এত প্রমাণ থাকার পরেও এই কেসটি আমরা সমাধান করতে পারছি না। সিনটা কাট হয় আর 2 দিন পরে চলে যায়। দেখা যায় একটি মেয়েকে যার নাম লতা। তখন লতা বিক্রমকে কল করে এবং জানায় যে, স্যার আমি বাড়িতে যাচ্ছিলাম আর ওই সময় আমার ফোনে একটা কল আসে। তখন আমি গাড়িটি থামিয়ে কথা বলছিলাম। ঠিক ওই সময় আমার গাড়ির পাশে একটা গাড়ি এসে দাঁড়ায় আর আমাকে গাড়ি থেকে বের হতে বলে। আমি পত্রিকায় পড়েছিলাম যে এভাবে একটি মেয়েকে অপহরণ করা হয়েছিল, তাই ভয়ে আপনাকে ফোন করেছি। তারপর বিক্রম আর রোহিত 2জন মিলে চলে আসে সেই মেয়েটির সাথে দেখা করার জন্য। লতাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন লতা বলে, ফোনে কথা বলার সময় আমার গাড়ির পাশে আরেকটি গাড়ি এসে দাঁড়ায়। ছেলেটি দেখতে শ্যামলা, কিন্তু গাড়ির মধ্যে থাকা ওর উচ্চতাটা আমি বলতে পারবো না। কালো একটি চশমা এবং ক্যাপ পরা ছিল। এরপর বিক্রম টোল বুথে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ চেক করার সময় একটা ট্রাক দেখতে পায় যার ড্রাইভারটা একটা কালো চশমা এবং একটা ক্যাপ পরেছিল। তারপর বিক্রম প্রীতির নিখোঁজ হওয়ার দিনের সিসিটিভি ফুটেজটাও চেক করে আর একই রকমের সেই লোকটাকেই দেখতে পায় সেই ট্রাকটা নিয়ে। ক্যাপ দিয়ে তার মুখটা ঢাকা থাকার কারণে তাকে শনাক্ত করা সম্ভব ছিল না। তারপর বিক্রম গিয়ে ছবিটি নিয়ে সবাইকে দেখায়, কিন্তু সবার একই কথা, কেউই চেনে না ওই লোকটাকে। তারপর ছবিটিকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় পরিষ্কার করে দেওয়ার জন্য, কিন্তু ওর মাথায় ক্যাপ থাকার কারণে এটা সম্ভব হবে না জানায় সিন্ধে। এগুলো শুনে বিক্রম অনেক চিন্তিত হয়ে যায়। তারপর বিক্রম সোজা চলে আসে পুলিশ স্টেশনে আর সকল ক্রিমিনালদের ফাইলগুলো চেক করতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে এমন কাউকেই খুঁজে পায়নি বিক্রম। সেই ছবিটি দেখতে দেখতে বিক্রমের মাথায় একটি আইডিয়া চলে আসে। তারপর বিক্রম ফোনটা টেবিলের কাছে রেখে একটু দূরে গিয়ে ছবিটার দিকে তাকায়। ঠিক তখনই বিক্রমের মনে পড়ে যায় ইব্রাহিমের বাড়িতে যাওয়ার সময় সেই মেকানিকের কথা। তারপর বিক্রম চলে যায় সেই মেকানিকের দোকানে, কিন্তু এসে দেখতে পায় সেই দোকানটি বন্ধ। তারপর বিক্রম চলে আসে ইব্রাহিমের কাছে। তখন ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, তুমি কি তাকে চিনো যার কাছে তোমার স্কুটারটা ঠিক করেছিলে? ইব্রাহিম বলে, হ্যাঁ, এই পাশেই একটা বাড়িতে থাকে। তখন বিক্রম বলে, আমাকে কি তার বাসায় নিয়ে যেতে পারবে? তারপর ইব্রাহিম সাথে করে বিক্রমকে সেই মেকানিকের বাড়িতে নিয়ে আসে, কিন্তু সেখানে এসে ওই মেকানিকটাকে খুঁজে পাওয়া যায় না। বিক্রম সেই ঘরটা তল্লাশি করে আর একটি আলমারিতে নেহা আর প্রীতির ছবি দেখতে পায়। তখনই সেখানে ওই মেকানিকটি চলে আসে আর ওদের উপর গুলি চালায়। বিক্রম তাকে দেখে ফেললে সেই মেকানিকটি জঙ্গলের দিকে পালাতে শুরু করে। বিক্রম আর ইব্রাহিম তার পিছু পিছু জঙ্গলের মধ্যেই চলে যায়। এক পর্যায়ে সেই মেকানিকটি ইব্রাহিমকে গুলি করে মেরে ফেলে। এরপরই বিক্রমের মাথায় বন্দুকটা তাক করে সেই মেকানিক। ঠিক তখনই পেছন থেকে অভিলাষ গুলি করে সেই মেকানিকটাকে আর বাঁচিয়ে নেয় বিক্রমকে। বিক্রম মেকানিককে জিজ্ঞাসা করে, বল নেহা কোথায়? কিন্তু সেই মেকানিকটা বলে, আমি কিছুই জানি না, আমাকে অপহরণ করার জন্য টাকা দেওয়া হয়েছিল। বিক্রম বলে, কে টাকা দিয়েছে আর কে তোকে এসব কিছু করতে বলেছে? তখন মেকানিক বলে, আমি আপনাকে সেই বাড়িতে নিয়ে যেতে পারবো যেখান থেকে আমি অপহরণের জন্য টাকা পেয়েছিলাম। তারপর মেকানিক বিক্রম এবং অভিলাষকে একটা বাড়িতে নিয়ে আসে। এই বাড়িটা থেকে সে অপহরণের জন্য টাকা নিয়েছিল। এরপর আস্তে আস্তে বিক্রম সেই বাড়ির ভেতরে ঢুকে আর সেই বাড়ির মধ্যেই বিক্রম তার বেস্ট ফ্রেন্ড রোহিতকে দেখতে পায়। তখন বিক্রম রোহিতকে বলে, কেন তুই নেহাকে অপহরণ করেছিস আর কেনই বা তুই প্রীতিকে মেরেছিস? কিন্তু রোহিত কিছুই বলে না, তার ড্রয়ার থেকে একটা গান বের করে গুলি করতে যায় বিক্রমকে, কিন্তু তার আগেই রোহিতকে গুলি করে দেয় বিক্রম আর রোহিত সেখানেই মারা যায়। এই গুলি শব্দ শুনে উপর থেকে নেমে আসে স্বপ্না। বিক্রম স্বপ্নাকে জিজ্ঞেস করে যে রোহিত কেন এই কাজটা করলো, কেনই বা সে নেহাকে অপহরণ করেছিল আর প্রীতিকে খুন করেছিল। তখনই স্বপ্না বলে, এসব কিছু রোহিত করেনি, এইসব কিছু আসলে আমি করেছি, প্রীতিকে খুন আমি করেছি, নেহাকে অপহরণ আমিই করিয়েছি। এই ব্যাপারগুলো শুনে অনেক অবাক হয়ে যায় বিক্রম। এদিকে অভিলাষ উপরে যায় এবং নেহাকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। তারপর অভিলাষে ওর হাত পা খুলে ওকে নিচে নিয়ে আসে
তারপর স্বপ্নাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। তারপর স্বপ্না বলতে শুরু করে। কাহিনীটি একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। সরস্বতীর অনাথ আশ্রম থেকে এই সব কিছু শুরু হয়েছিল। স্বপ্না, প্রীতি আর অলেখা তিনজনে অনেক ভালো বন্ধু ছিল। আর স্বপ্নার ছোট বোন ছিল হচ্ছে অলেখা। ওদের মধ্যে অলেখার হাটে একটা ফুটো ছিল। একদিন হঠাৎ করে একটা লোক যুক্তরাষ্ট্র থেকে আসে তার স্ত্রীকে সহ। ওরা একটি মেয়েকে দত্তক নিতে চেয়েছিল, কিন্তু তারা এটা ফাইনাল করতে পারছিল না যে এই তিনজনের মধ্যে কাকে নেবে। তারপর ওরা একটা লটারির মাধ্যমে প্রীতিকে সিলেক্ট করে। আমি প্রীতিকে অনেক করে অনুরোধ করেছিলাম যেন সে না গিয়ে অলেখাকে পাঠায়, কারণ ওর হাটে তো ফুটো আছে। আর যদি এরকম বড় লোককেও নিয়ে যায় তাহলে শুধুমাত্র বাঁচতে পারবে অলেখা। কিন্তু প্রীতি এটা পরিত্যাগ করে ওনাদের সাথে চলে যায়। চিকিৎসার অভাবে 2 বছরের মধ্যেই আমার ছোট বোন অলেখা মারা যায়। অলেখার মৃত্যুর জন্য আমি প্রীতিকে দায়ী করি। এরপর থেকেই প্রীতির ওপরে একরকমের রাগ নিয়ে বড় হই। সেই অনাথ আশ্রম থেকে বের হয়ে রোহিতের সাথে আমার পরিচয়। রোহিত আমাকে একদিন একটি ক্লাবে নিয়ে যায়। সেখানেই আমি প্রীতিকে দেখতে পাই তাদের বন্ধুবান্ধবের সাথে অনেক মজমাস্তি করছিল। প্রীতিকে এমন অবস্থায় দেখে আমার খুব কষ্ট লাগে, কারণ আজকে ওই জায়গায় আমার ছোট বোন অলেখা থাকতে পারত। আস্তে আস্তে আমার দুঃখগুলো রাগে পরিণত হয়েছিল, আর এক পর্যায়ে তাকে খুন করার সিদ্ধান্ত মাথায় আসে। এরপরে আমি মেকানিক ফাহাদের হাত দিয়ে প্রীতিকে অপহরণ করাই, আর আমার বোনের মৃত্যুবার্ষিকীতে ওকে খুন করি এবং রোহিত তাকে কবর দিয়ে দেয়। আর যখন শিলা সেই নোটটি লিখেছিল যে একটি বডি পাওয়া যাবে রাজু গেস্ট হাউসের বাহিরে, তখন সেই নোট অনুযায়ী রোহিত সেই রাজু গেস্ট হাউসের পাশে গিয়ে ওই লাশটি আবারও দাফন করে আসে। রোহিত কোনোভাবেই চাইছিল না যে আমার অপরাধের শাস্তি শিলা পাক। এই জন্যই সে কয়েকজন সাসপেক্টের ডিএনএ খুব চালাকির মাধ্যমে কালেক্ট করে, আর সেগুলো প্রীতির বডিতে ইমপ্ল্যান্ট করে দেয়। সকল প্রমাণ অনুযায়ী পুলিশ প্রীতির খুনের দায়ে স্বপ্নাকে অ্যারেস্ট করে। আর অসাধারণ একটা মাথা ঘোরানো কেস সলভ করার মাধ্যমে শেষ হয়ে যায় এই সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।